ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটা সুন্দর শর্ট স্টোরি পড়ব। শর্ট স্টোরির নাম 3 কোশ্চেন্স, আর এটি লিখেছেন লিও টলস্টয়। লিও টলস্টয়, যিনি একজন রাশিয়ান রাইটার ছিলেন। 1828 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1910 সালে তিনি রাশিয়ায় মৃত্যুবরণ করেন। লিও টলস্টয় ওয়াজ one of the greatest writers in the world. অনেক বিখ্যাত নোভেল লিখেছিলেন ওয়ার অ্যান্ড পিস নামে। এছাড়াও ওনার উল্লেখযোগ্য লেখাগুলি হল প্যাট্রিয়টিজম অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি, হোয়াট ইজ রিলিজিয়ান, এগুলো হলো ওনার উল্লেখযোগ্য রাইটিং। এই গল্পটি পড়ার আগে আমরা শর্ট স্টোরি সম্বন্ধে একটু ধারণা করে নেব। হোয়াট ইজ এ শর্ট স্টোরি? একটা শর্ট স্টোরি কি? বেসিক্যালি শর্ট স্টোরির ফিচার্স বলতে গেলে আমরা কয়েকটা জিনিস বলতেই হয়। নাম্বার 1, শর্ট স্টোরি মাস্ট বি শর্ট ইন সাইজ। শর্ট স্টোরি অবশ্যই সাইজে ছোট হবে। দ্য নাম্বার অফ ক্যারেক্টার্স আর ভেরি ফিউ। দ্য নাম্বার অফ ক্যারেক্টার ইজ ভেরি ফিউ। চরিত্রের সংখ্যাটা খুবই কম, মাত্র 4 থেকে 5 জন এভাবে। নাম্বার 3, অ্যাব্রাপ্ট বিগিনিং, হঠাৎ করে শুরু, মাঝখান থেকেই শুরু গল্পে। নাম্বার 4, শেষ কোথায়? রবীন্দ্রনাথের ভাষায়, শেষ হয়েও হইল না শেষ। শর্ট স্টোরির মধ্যে গল্পের শেষেও আমাদের মনে একটা অপরিতৃপ্তি থেকে যায় যে এরপর কি হলো, এরপর কি হলো, এইভাবে আমাদের মনে জিজ্ঞাসা থেকেই যায়। তাহলে এই 4টে হলো বেসিক্যালি শর্ট স্টোরি। তো আজকেও আমরা একটা শর্ট স্টোরি পড়ব, 3 কোশ্চেন্স। দেখা যাক এটা কতটা অংশে আমরা শর্ট স্টোরি হিসাবে গণ্য করতে পারি। গল্পের নাম 3 কোশ্চেন্স। গল্পটি লেখা হয়েছে রাশিয়ান ব্যাকগ্রাউন্ড নিয়ে লেখা হয়েছে। রাশিয়ার রাজাদেরকে মূলত জার বলা হতো। তো হু ইজ জার? জারকে, জার ইজ দ্য এম্পারার অর রুলার অফ রাশিয়া। রাশিয়ার রাজাদের জার বলা হয়। আমরা গল্পটাকে সারসংক্ষেপভাবে ভালো করে পড়ে নিই, পরে আমরা টেক্সট রিডিং করব। আমি গল্পের পয়েন্টসগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরছি, যেটাকে ভালোভাবে আমরা মনে রাখতে পারবো। ওয়ান্স ইট অকার্ড টু এ সার্টেন জার। একদা একটা জারের মাথায় এলো। কি এলো? ওয়ান্স ইট অকার্ড টু এ সার্টেন জার। একদা একটা জারের মাথায় এলো। কি মাথায় কি এলো? দ্য জার হ্যাড 3 কোশ্চেন্স। 3টে প্রশ্ন এলো মাথায়। কি প্রশ্ন? নাম্বার 1, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম? কোনটি হলো সব থেকে গুরুত্বপূর্ণ সময়? নাম্বার 2, হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল? কারা হলো সব থেকে গুরুত্বপূর্ণ লোক? নাম্বার 3, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অর ওয়ার্ক টু ডু? কোনটি হলো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ? তাহলে প্রথম হলো কি, জারের কাছে প্রথম কোশ্চেন কি এলো যে কোন সময়টা হলো সব থেকে গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, কে হলো গুরুত্বপূর্ণ লোক বা কারা হলো গুরুত্বপূর্ণ লোক। তৃতীয়, গুরুত্বপূর্ণ কাজ কি, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি। তাহলে এই 3টে প্রশ্ন মাথায় এলো। কেন? বলছে ইফ জার নিউ দ্য অ্যান্সার অফ দ্য 3 কোশ্চেন্স, যদি জার জানতে পারতো এই 3টে প্রশ্নের উত্তর, তার এই 3টে প্রশ্নের উত্তর যদি জানতে পারতো, হি মাইট বি সাকসেসফুল, সে সফল হতে পারতো। ইন অল হিজ ওয়ার্কস, তার সমস্ত কাজে, সে যে কাজেই অংশগ্রহণ করতো সে কাজে সে সফল হতো, কখনো ব্যর্থ হতো না। তাহলে সফল হওয়ার উদ্দেশ্যে তার মাথায় 3টে প্রশ্ন এলো। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, এবং এই চিন্তাটা তার মাথায় আসার ফলে হি হ্যাড প্রোক্লেমড ইট, সেটিকে জার কি করলো? প্রোক্লেম, ঘোষণা করলো। থ্রু আউট হিজ কিংডম, তার রাজত্ব জুড়ে, তার রাজ্য জুড়ে কি করলো? ঘোষণা করলো। হুএভার উইল গিভ হিম দ্য রাইট অ্যান্সার, যে তাকে দেবে দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তর, যে তাকে সঠিক উত্তর দিতে পারবে, হি উইল গিভ হিম গ্রেট রিওয়ার্ড, সে তাকে বড় পুরস্কার দেবে, তাকে অনেক ভালো পুরস্কার দেবে। এইভাবে যার ঘোষণা করলো যে আমার মাথায় 3টে প্রশ্ন এসেছে এবং এই 3টে প্রশ্নের উত্তর যারা সঠিকভাবে দিতে পারবে আমি তাকে পুরস্কার দেব। যার ফলে লার্নড ম্যান, জ্ঞানী মানুষেরা, শিক্ষিত মানুষেরা কেম টু দ্য জার, জারের কাছে এলো।
ফার্স্ট কোশ্চেনের জন্য প্রথম কোশ্চেনের উত্তর দিতে গিয়ে 4টে দল 4 রকম উত্তর দিল। সেকেন্ড কোশ্চেনের ক্ষেত্রেও একই 4টে দল 4 রকম। থার্ড কোশ্চেনের ক্ষেত্রে 3টে দল 3 রকম উত্তর দিল। আমরা আগে দেখে নিই ফার্স্ট কোশ্চেনের জন্য 4টে দল কি কি উত্তর দিল। প্রথম লার্নড ম্যান, প্রথম জ্ঞানী মানুষরা যারা এলো তারা বলল, টু নো দ্য রাইট টাইম, সঠিক সময় জানতে গেলে দ্য জার মাস্ট ড্র, জার অবশ্যই তৈরি করবে, আঁকবে কি, এ টেবিল, একটা ছক, অফ ডেজ, দিনের, মান্থ, মাসের, অ্যান্ড ইয়ার্স, এবং বছর। তাহলে দিন, মাস এবং বছরের একটা ছক করবে, ছক অনুসারে কাজগুলো বলছে এই ছক আঁকবে, অ্যান্ড হি মাস্ট ওয়ার্ক অ্যাকর্ডিং টু ইট, এবং সে অবশ্যই কাজ করবে এই ছক অনুসারে। ছক অনুসারে তার কাজগুলোকে দিন, মাস এবং বছরে ভাগ করে নেবে এবং কাজটি করবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে প্রথম গ্রুপের মত অনুসারে যারকে সঠিক সময় জানতে গেলে যারকে একটি ছক আঁকতে হবে, এবং সেই কিসের ছক, দিন, মাস এবং বছরের ছক, এবং সেই ছক অনুসারে চলতে হবে। এই হলো প্রথম দল। দ্বিতীয় দল এলো, এসে বলছে না না না, এই ছক অনুসারে চললে হবে না। বলছে যার শুড নট সিট আইডিয়ালি, যার অলসভাবে বসে থাকবে না। হি শুড অ্যাবজর্ব, বলছে হি শুড নট অ্যাবজর্ব ইন আইডিয়াল পাস টাইম, অলস সময় কাটালে যারকে হবে না, অলসভাবে সময় কাটাবো হবে না। যার শুড অ্যাটেন্ড টু অল দ্যাট ইজ গোয়িং অন, যার শুড অ্যাটেন্ড টু অল, যার সমস্ত কাজে অংশগ্রহণ করবে, দ্যাট ইজ গোয়িং অন, যেই কাজটাই চলছে সেটাই অংশগ্রহণ করবে। অ্যান্ড পিক আউট দ্য রাইট ওয়ান, এবং সঠিক কাজটিকে কি করবে, সঠিক কাজটি সঠিক সময় কি করবে, বেছে দেবে, তাহলে সে সঠিক সময়টি জানতে পারবে। তাহলে দ্বিতীয় কোশ্চেনটা কি বললো, দ্বিতীয় কোশ্চেনের উত্তরে দ্বিতীয় গ্রুপ ফার্স্ট কোশ্চেনের উত্তরে দ্বিতীয় গ্রুপ কি বললো, যে যার অলসভাবে বসে না থেকে যার সমস্ত কাজে অংশগ্রহণ করবে, এবং তারপর সেখান থেকে সঠিকটি কি করবে, বেছে নেবে সঠিক সময়ে। এই হলো দ্বিতীয় গ্রুপ। তৃতীয় গ্রুপ কি বলল, তৃতীয় গ্রুপ বলল যতই মনোযোগী যার হোক না কেন, যার নিজে থেকে যতই মনোযোগী হোক না কেন, যারের একার দ্বারা এটা করা কখনোই সম্ভব না। যার কি করতে হবে, যারকে, যার শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, যার একটা কাউন্সিল, একটা কমিটি গঠন করবে, অফ ওয়াইজ ম্যান, জ্ঞানী মানুষদেরকে নিয়ে একটা কমিটি গঠন করবে, অ্যান্ড মাস্ট লিভ অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাডভাইস, এবং অবশ্যই জীবনযাপন করবে তাদের অ্যাডভাইস অনুযায়ী, তাদের উপদেশ অনুযায়ী যার কি করবে, কাজ করবে, তবেই যার সঠিক সময়টিকে বুঝতে পারবে। এই হলো 3 নম্বর দল। 3 নম্বর গ্রুপ আবার বলছে কি বললো, তারা বলছে যার একটা কাজে, দ্বিতীয় কোশ্চেনের জন্য দ্বিতীয় গ্রুপের ক্ষেত্রে বলছে যে যার নিজে একটা কাজে যতই মনোযোগী হোক না কেন, যার একার পক্ষে এই কাজ করা সম্ভব না, যার একটা কমিটি রাখবে, একটা কাউন্সিল রাখবে জ্ঞানী মানুষদের, এবং তারা যেমন বলবে যার সেই অনুসারে কাজ করবে। এই গেল 3 নম্বর। 4 নম্বর দল কি বলল, তারা বলল যে না না না, যারকে কখনো কখনো নিজে থেকে হঠাৎ সিদ্ধান্ত নিতে হয়, হঠাৎই সিদ্ধান্ত নিতে হবে, সেজন্য ওয়াইজ ম্যানদের উপর নির্ভর করলে হবে না। সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমি ধরুন সাপোজ আমি তোমরা ধরো আমি যার, তা আমি ঘুমিয়ে আছি, রাত্রে ঘুমিয়ে থেকে হঠাৎ কী করলাম, আমার বিছানায় আমি যে ঘুমিয়ে আছি, আমার বিছানার পাশে আমার ছুরি আছে, আমার তরবারি আছে, কিন্তু আমি হঠাৎ করে দেখতে পেলাম যে আমার সামনে দেখতে পেলাম একটি সাপ তার ছোবল তুলে আমার দিকে তাকিয়ে আছে। আমার হাতে তরবারি আমি পেয়ে গেছি, তো ওই সাপটিকে আমি মারবো না মারবো, তাহলে কি আমি প্রথম ওয়াইজম্যানকে ফোন করে বলবো হ্যালো আমি কি এই সাপটিকে মারবো, দ্বিতীয় ম্যানকে ফোন করে বলবো আমি কি মারবো? এই করতে করতে ততক্ষণ সাপ আমাকেই শেষ করে দেবে। তাহলে যারকে কি করতে হয়, নিজে থেকে সঙ্গে সঙ্গে কোনো সিদ্ধান্ত নিতে হয়, আর সেই সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিতে গেলে যারকে কি করতে হবে, যারকে ভবিষ্যৎ জানতে হবে। আর ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস, একমাত্র জাদুঘরেরা হু কুড টেল দ্য জার, এই ভবিষ্যৎটা যারকে বলতে পারে কেবলমাত্র ওই জাদুঘররা। তাহলে যারের কাজ হলো ওই জাদুঘরদের সঙ্গে দেখা করা। তো এই হলো প্রথম কোশ্চেনের জন্য 4 ধরনের উত্তর। আমি আরেকবার শর্টে বলছি, প্রথম দল বলল যার একটা ছক আঁকবে দিন, মাস এবং বছরের, এবং সেই অনুসারে কাজ করবে। দ্বিতীয় দল কি বলল,
যে জারকে অলসভাবে বসে থাকলে হবে না, জার সমস্ত কাজে অংশগ্রহণ করবে এবং সঠিকটাকে গ্রহণ করে নেবে। 3 নম্বর কি বলল, যতই জার মনোযোগী হোক না কেন নিজের কাজের প্রতি, জারের একার দ্বারা সম্ভব না। জার একটা কাউন্সিল রাখবে জ্ঞানী মানুষদেরকে নিয়ে এবং তারা যা বলবে জার সেই অনুসারে কাজ করবে। 4 নম্বর দল কি বলল, যে জারকে ভবিষ্যৎ জানতে হবে, কারণ সঙ্গে সঙ্গে কখনো কখনো সিদ্ধান্ত নিতে হয়, তাই জারকে ভবিষ্যৎ জানতে হবে। তাই জার ম্যাজিশিয়ানদের সঙ্গে দেখা করবে, যারা কি করতে পারে, ভবিষ্যৎটা বলে দিতে পারে। এই হলো 4 ধরনের উত্তর প্রথম কোশ্চেনের জন্য। এবার দ্বিতীয় কোশ্চেনটা কি বলে নি? দ্বিতীয় কোশ্চেন হলো, হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন, মানে কে হলো গুরুত্বপূর্ণ লোক, মানে আমি কাদের কথা শুনবো আর কাদেরকে এড়িয়ে যাব। এই হলো আমাদের দ্বিতীয় কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেনের ক্ষেত্রেও জ্ঞানী মানুষরা উত্তর দিল, কিন্তু ঠিক সেই রকম ভাবে বিভিন্ন ছিল তাদের অ্যান্সার। কি ছিল? কেউ বলল সব থেকে গুরুত্বপূর্ণ লোক হলো প্রিস্ট, পুরোহিতেরা। আবার কেউ কেউ বললো না, সব থেকে গুরুত্বপূর্ণ লোক হলো কাউন্সিলর্স, পরামর্শদাতারা, কারণ তাকে পরামর্শ দেবে, সঠিক পরামর্শ দেবে, পরামর্শদাতারা হলো গুরুত্বপূর্ণ লোক। আবার কেউ কেউ বললো না, সব থেকে গুরুত্বপূর্ণ লোক হলো কারা? সোল্ডার্স বা ওরিয়র্স, যোদ্ধারা। যোদ্ধারা কি হচ্ছে গুরুত্বপূর্ণ লোক। আবার কেউ কেউ বললো না, গুরুত্বপূর্ণ লোক হলো ডাক্তারেরা। তাহলে গুরুত্বপূর্ণ লোক খুঁজতে গিয়েও বিভিন্ন দল থেকে 4 রকম প্রস্তাব উঠে এলো। কেউ বলল প্রিস্ট, পুরোহিত, কেউ বলল কাউন্সিলর্স, পরামর্শদাতারা, আবার কেউ বলল না ডাক্তার, কেউ বলল না ওরিয়র্স, যোদ্ধারা। এই হলো 4টে দ্বিতীয় কোশ্চেনের জন্য উত্তর। থার্ড কোশ্চেন, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি? প্রথম যে দল তারা বলল গুরুত্বপূর্ণ কাজ হলো সায়েন্স, বিজ্ঞান, বিজ্ঞানের অগ্রগতি, বিজ্ঞানই হলো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। দ্বিতীয় দল এসে বলল গুরুত্বপূর্ণ কাজ হলো ওরশিপ, পূজা অর্চনা করা। 3 নম্বর হলো বলছে স্কিল ইন ওয়ারফেয়ার, যুদ্ধক্ষেত্রের দক্ষতা, এটাই হলো গুরুত্বপূর্ণ কাজ। তাহলে একদল বলল সায়েন্স, বিজ্ঞান, আরেক দল কি বললো না পূজা অর্চনা করা, আরেক দল কি বললো যে না যুদ্ধ করা হলো গুরুত্বপূর্ণ কাজ। এইভাবে 3টা অ্যান্সার দিল। বলছে অল দ্য আনসার, সমস্ত উত্তরগুলি বিং ডিফারেন্ট, আলাদা হওয়ায় দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, জার তাদের কারোর সঙ্গে সহমত হলো না, কারণ আনসারগুলো ছিল ডিফারেন্ট, ভিন্ন ভিন্ন অ্যান্সার। যার এগ্রিড উইথ নান অফ দেম অ্যান্ড গিভ দ্য রিওয়ার্ড টু নান, এবং পুরস্কারও কাউকে দিল না। ওয়ান্স হি হার্ড, একদা সে শুনলো যে there lived a hermit in the wood, একটা সন্ন্যাসী বাস করে in a wood, একটি বনে, and which he never quitted, এবং যে বনটি সে never quitted, মানে বনটি ছেড়ে সে কখনো বেরোয়নি। he never quitted, সে কখনোই বেরোয়নি। and the hermit is known for his wisdom, এবং ওই হারমিটটি খুব বিখ্যাত কিসের জন্য? for his wisdom, তার জ্ঞানের জন্য বিখ্যাত। তাহলে একদিন যার শুনতে পেল যে ওই বনে একটি কি করে হারমিট বাস করে, যে হারমিটটি খুবই বিখ্যাত তার জ্ঞানের জন্য, এবং সেই বন থেকে কখনো কুইট করেনি, মানে বন থেকে কখনো বেরিয়ে যায়নি। বাট কিন্তু একটি প্রবলেম আছে। প্রবলেম? দ্য হারমিট রিসিভ নান বাট কমন ফক, হারমিট সাধারণ মানুষ ছাড়া অন্য কারোর সঙ্গে দেখা করে না। আই মিন একদম ডাউন স্টুডেন্ট, মানে নিচু শ্রেণীর মানুষ, সাধারণ মানুষ, সিম্পল মানুষ ছাড়া যে উচ্চ অভিজাত রাজাদের সঙ্গে, জারের সঙ্গে দেখা তিনি করেন না। তিনি কেবলমাত্র সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন। দেন দ্য জার মেড এ প্ল্যান, একটা প্ল্যান বানালো। ওয়ান ডে হি পুট অন সিম্পল ক্লথস, সে পরিধান করলো, পরলো সিম্পল ক্লথস, সাধারণ মানুষের পোশাক পরলো। অ্যান্ড হি ক্লাইম্বড অন এ হর্স, একটা ঘোড়ার উপর চাপলো এবং চলতে আরম্ভ করলো। কার সঙ্গে? হি ক্লাইম্বড অন এ হর্স, সেটা ঘোড়ার উপর উঠে পড়লো এবং কি করলো, ওর সঙ্গীদেরকে সাথে নিয়ে চলতে আরম্ভ করলো। যখনই হারমিটের হাট, কুড়ে ঘর, হারমিট যেখানে থাকে বনের মধ্যে প্রবেশ করে হারমিটের কুড়ে ঘর থেকে কিছুটা দূরে কি করলো, হি ডিসমাউন্টেড ফ্রম দ্য হর্স, ঘোড়া থেকে নামলো এবং কি করলো, অ্যান্ড
কিপ দ্য বডিগার্ড দেয়ার বডিগার্ডদেরকে সেখানে রেখে দিল অ্যান্ড ওয়াকড অন অ্যালোন এবং একা চলতে আরম্ভ করলো। when he reached to the jar's hut যখন সে পৌঁছে গেল জারের কুড়ে ঘরের কাছে, সে গিয়ে দেখলো the hermit was digging the ground. হারমিট কি করলো? was digging the ground, মাটি খনন করছিল in front of his hut. তার কুড়ে ঘরের সামনে হারমিট কি করছে? সন্ন্যাসীটি কি করছে? যে তার মাটি খনন করছে। seeing the jar, জারকে দেখে the hermit welcomed. হারমিট কি করলো? ওয়েলকাম করলো কাকে? জারকে ওয়েলকাম করলো and continued digging, এবং কন্টিনিউড চালিয়ে গিয়েছিল ডিগিং, মাটি খনন করা চালিয়ে গিয়েছিল। তো জার সেখানে পৌঁছে হারমিটকে বলছে, I have 3 questions, আমার কাছে 3টে প্রশ্ন, which you have to answer, যেটা আপনাকে উত্তর দিতে হবে। কি? What is the most important time? কোনটি হলো সবথেকে গুরুত্বপূর্ণ সময়? What is the most important, who are the most important people? কারা হলো সবথেকে গুরুত্বপূর্ণ লোক? And what is the most important thing to do? এবং কোনটি হলো সবথেকে গুরুত্বপূর্ণ কাজ? এই 3টি প্রশ্ন কাকে জানালো? হারমিটকে জানালো। The hermit listened to the jar. হারমিট কি করলো? Listen to the jar, জারের কথাগুলো শুনলো, but answered nothing, কিন্তু কোনো উত্তর দিল না। He just spat on his hands, হাতে থুতু ফেললো, and continued, যেহেতু মাটি খনন কাটছিল কোদাল দিয়ে, and continued digging, এবং মাটি খনন করা চালিয়ে গেল। The hermit was frail and weak. হারমিট ছিল রোগা পাতলা, জীর্ণ শীর্ণ। He was panting heavily. সে জোরে জোরে কি করছিল? গোংরাচ্ছিল। বা he was breathing heavily, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। While he stuck the spade into the ground. যখন সে কি করলো? কোদালটি নিয়ে মাটিতে মারতে লাগলো, সে জোরে জোরে কি করছিল? নিঃশ্বাস নিচ্ছিল। যেহেতু হারমিটটির বয়স হয়ে গেছে, ওল্ড ছিল, বৃদ্ধ ছিল এবং খুব রোগা পাতলা ছিল, তাই সে কি করছে? জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল, হাঁপাচ্ছিল, হাঁপাচ্ছিল। The jar felt pity for him. জার কি করলো? তার জন্য দুঃখ অনুভব করলো। And asked the hermit, give me the spade, ওকে কোদালটি দাও, and rest a while, কিছুটা বিশ্রাম নাও, I will work for you, আমি আপনার জন্য কিছুটা কাজ করব। The hermit gave the spade, সন্ন্যাসীটিও তাকে কোদালটি দিল, and sat on the ground, মাটির উপর কি করলো? বসে পড়ল। The jar began to dig, খনন কার্য শুরু করলো, খনন করা শুরু করলো। 1 hour passed and another, 1 ঘন্টা কেটে গেল, আরো 1 ঘন্টা কেটে গেল। He dug 2 beds, সে 2টি তলা খনন করলো। খনন করার পর কি করলো? He again asked the hermit, হারমিটকে জিজ্ঞেস করলো। He repeated his questions to the hermit. হারমিটকে আবার তার প্রশ্নগুলো পুনরাবৃত্তি করলো ও প্রশ্নগুলো জিজ্ঞেস করলো। The hermit gave no answer. হারমিট কোনো উত্তর দিল না। তখন হারমিট জারকে বলল, let me take the spade, আমাকে কোদালটি নিতে দাও, I'll work, আমি কাজ করব। তখন হারমিট কি করলো? জার কি করলো? জার কোদালটি দিল না এবং কি করলো? কন্টিনিউড টু ডিগিং, মাটি খনন করা শুরু করলো, আবার মাটি কাটতে আরম্ভ করলো। এইভাবে আরো 1 ঘন্টা কেটে গেল। দুটো তোলা ডিগিং করে নিল, খনন কার্য হয়ে গেল 2টো তোলা। তারপর দ্য সান বিগিন টু সিঙ্ক, সূর্য ডুবতে আরম্ভ করলো। বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের পেছনে সূর্য ডুবতে আরম্ভ করলো। তখন জার এসে বলছে, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতো, আই আস্ক ইউ, আমি জিজ্ঞেস করছি আপনাকে, গিভ মি দ্য অ্যান্সার অফ মাই 3 কোয়েশ্চেন, আমার প্রশ্নের 3টে প্রশ্নের উত্তর দিয়ে দাও, দেন আই উইল গো হোম, তাহলে আমি বাড়ি যাব। ইফ ইউ ডোন্ট গিভ মি দ্য অ্যান্সার্স, যদি উত্তর না দিতে পারো, টেল মি সো, আমাকে বলে দাও। এই মুহূর্তে কি করলো? দ্য হারমিট সেড দ্যাট, হারমিট বলল যে সামওয়ান ইজ কামিং হিয়ার, সামওয়ান ইজ কামিং, কেউ আসছে ওখান থেকে। দুজনে দেখলো, কি দেখলো? এ বিয়ার্ডেড ম্যান কেম রানিং আউট অফ দ্য উড, একটা
দাঁড়িয়েওয়ালা লোক কি করছে, খেম রানিং, দৌড়ে আসছে। কোথা থেকে? আউট অফ দ্য উড, বন থেকে। বন থেকে কি করছে, দৌড়ে আসছে একটা দাঁড়িয়েওয়ালা লোক। এবং সে আসার পর ফেল ইনটু দ্য গ্রাউন্ড, সে কি করলো, ফেল ইনটু দ্য গ্রাউন্ড, মাটিতে কি করলো, পড়ে গেল। মাটিতে পড়ে গিয়ে কি করছে, মাটিতে বলছে পড়ে গিয়ে হি ওয়াজ মর্নিং ফিভলি, সে কি করছে, আস্তে আস্তে কি করছে, বিলাপ করছে, কাঁদছে, করে কাঁদছে। দেয়ার ওয়াজ এ উন্ড ইন হিজ স্টোমাক, তার পেটে ছিল একটি ক্ষত, একটি আঘাত ছিল। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং প্রফিউজলি ফ্রম আন্ডার দেম, এবং সেখান থেকে প্রচুর পরিমাণে কি করছিল, রক্ত বেরোচ্ছিল। হি প্রেসড হিজ হ্যান্ডস এগেনস্ট হিজ স্টোমাক, সে কি করলো, তার হাতটাকে চাপটে ধরেছিল, কোথায়, তার পেটে চাপটে ধরেছিল। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং প্রফিউজলি ফ্রম আন্ডার দেম, সেখান থেকে খুব রক্ত বেরোচ্ছিল। তখন কি করলো, জার কি করলো, হারমিটের সাহায্যে কি করলো, নিয়ে গেল তাকে কোথায়, হারমিটের বাড়ির কাছে নিয়ে, ওখান থেকে বাড়ির ওখানে নিয়ে গেল। নিয়ে গিয়ে কি করলো, পুট অফ হিজ ক্লথস, তার জামা কাপড়গুলো খুলে দিল। এবং জামা কাপড়গুলো খুলে দেওয়ার পর তিনি কি করলেন, ওই দাঁড়িয়েওয়ালা লোকটির সেবা করলেন। কিভাবে সেবা করলেন সেটা আবার তোমাদের একটা কোশ্চেন পড়ে। হারমিটের কাছে ছিল একটি জারের কাছে ছিল একটি হ্যান্ডকারচিপ, রুমাল, আর হারমিটের কাছে ছিল একটি তোয়ালা। এই হ্যান্ডকারচিপ, রুমাল এবং এই তোয়ালা নিয়ে কি করলো, জার কি করছে, ওই জামাটি খোলার দেওয়ার পর ওই যে রক্তগুলো, ওয়ার্ম ব্লাড, উষ্ণ রক্ত বেরোচ্ছে, সেখানে কি করছে, ওই জিনিসগুলো ধরছে, আবার সেটা কি করছে, ভিজে যাচ্ছে। ডিউ টু দ্য ওয়ার্ম ব্লাড, গরম রক্তে কি করলো, ইট গেট ওয়েট, হ্যাঁ, এগুলো কি হচ্ছে, ভিজে যাচ্ছে, সেগুলো কি করছে, আবার ধুয়ে আবার ব্যান্ডেজ করছে। সো এইভাবে ওয়াশ করছে। বলছে দ্য হারমিট ওয়াশড ইট অ্যাজ বেস্ট হি কুড, যত ভালোভাবে সে ওয়াশ করতে পারতো, ধুতে পারতো, এটিকে ধুয়ে আবার ব্যান্ডেজ করছে, রিব্যান্ডেজ ইট, বারবার এটাকে কি করছে, ব্যান্ডেজ করতে লাগলো। অ্যাট এ মোমেন্ট, একটা মুহূর্তে এসে দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, রক্ত বয়ে যাওয়াটা বন্ধ হলো। রক্ত বয়ে যাওয়া যখন বন্ধ হলো, দ্য ম্যান রিভাইভড, মানুষটি জ্ঞান ফিরে পেল। অ্যান্ড আস্কড সামথিং টু ড্রিঙ্ক, এবং কিছু চাইলো, টু ড্রিঙ্ক, পান করার জন্য। The jar gave him water, জার তাকে কি করলো, জল দিল। এবং the man slept, মানুষটি কি করেছিল, ঘুমিয়ে পড়েছিল। The jar was also very tired, জারও খুব ক্লান্ত ছিল। He crouched on the threshold, আচ্ছা, মানুষটিকে কি করলো, জার নিয়ে গিয়েছিল, হারমিটের সাহায্যে জার মানুষটিকে তুলে নিয়ে গিয়েছিল হারমিটের বিছানায় গিয়ে তাকে কি করলো, শুইয়ে দিয়েছিল। এটা আগে, হ্যাঁ, শুইয়ে দিয়েছিল। তো মানুষটিকে শুয়ে দেওয়ার পর জার নিজেও ক্লান্ত ছিল, কারণ জার এভাবে এতদিন, অনেকটা জার হেঁটে এসেছিল, বডিগার্ডকে কিছুটা দূরে রেখে হেঁটে এসেছিল, এটা একটা ব্যাপার। আবার কি, জার এভাবে কাজ করতে অনভ্যস্ত, যার ফলে জার কি করেছিল, ওই থ্রেশহোল্ডের ওপর দরজার কাছে, ওখানে কি করলো, ক্রাউচ ডাউন, ঝুঁকে বসে পড়লো। দেন হি স্লেপ্ট, তারপর কি করলো, ঘুমিয়ে পড়লো। হি স্লেপ্ট সো সাউন্ডলি, সে এত মনোরমভাবে ঘুমিয়ে গেল, খাটাখাটনির পরে, পরিশ্রমের ফলে এত গভীরভাবে ঘুমিয়ে গেল যে গ্রীষ্মের এই রাত্রিটা, ছোট রাত্রিটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলো না। যখনই ঘুম ভাঙলো জারের, দেখলো ওই সামনের লোকটি কি করলো, তার দিকে তাকিয়ে আছে, একটা ব্রাইট শাইনিং আইস, চকচকে চোখ নিয়ে, এক দৃষ্টি, গেজিং অ্যাট হিম, তার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে, উইথ শাইনিং আইস, চকচকে একটা চোখ নিয়ে কি করছে, তার দিকে তাকিয়ে আছে। যা ঠিক মনে করতে পারছিলাম না আমি কোথায় আছি, যা ঠিক ভুলেই গিয়েছিল যেন আমি কোথায় আছি। ওই দাঁড়িওয়ালা লোকটি কে, যার আরো অবাক হয়ে গেল। কিভাবে অবাক হলো, যার যখন দেখলো যে ওই দাড়িওয়ালা লোকটি তাকাচ্ছিল, হঠাৎ করে সেই লোকটি তাকে বলে উঠলো, ফরগিভ মি, আমাকে ক্ষমা করো। যার বলছে, why I would forgive you, কেন আমি তোমাকে ক্ষমা করব? I do not know you, আমি তো তোমাকে জানি না। I have nothing to forgive you for, আমার তো ক্ষমা করার মতো কিছু নেই, আমি তোমাকে ক্ষমা করব কেন? তখন ওই দাড়িওয়ালা লোকটি, ওই দ্য বিয়ার্ডেড ম্যান কি বললো, ইউ ডু নট নো মি, তুমি আমাকে জানো না, বাট আই নো ইউ, কিন্তু আমি তোমাকে জানি। তুমি আমাকে জানো না,
বাট আই নো ইউ, আমি তোমাকে জানি। আই এম দ্য এনিমি অফ ইয়োর্স, আমি হলাম তোমার এক শত্রু। আই এম দ্য এনিমি অফ ইয়োর্স, আমি হলাম তোমার এক শত্রু। হু সোর, যে প্রতিজ্ঞা করেছিল, টু টেক রিভেঞ্জ, প্রতিশোধ নিতে, অন ইউ, তোমার উপর। যে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি কি নেব, প্রতিশোধ নেব তোমার উপর প্রতিশোধ নেব। কেন? কারণ ইউ কিল্ড মাই ব্রাদার, তুমি হত্যা করেছিলে আমার ভাইকে। ইউ এক্সিকিউটেড মাই ব্রাদার, তুমি হত্যা করেছিলে আমার ভাইকে। অ্যান্ড সিজড মাই প্রপার্টি, অ্যান্ড সিজড হিজ প্রপার্টি। বলছে আই এম দ্য এনিমি অফ ইউ, আমি হলাম সেই শত্রু, হু সোর, যে প্রতিজ্ঞা করেছিল, টু টেক রিভেঞ্জ অন ইউ, আপনার উপর প্রতিশোধ নিতে। ইউ কিল্ড হিজ ব্রাদার, তুমি হত্যা করেছিলে তার ভাইকে। অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, এবং দখল করে নিয়েছিলে তার সম্পত্তি। তো এখানে একটা ডাউট আছে, তার সম্পত্তি মানে এখানে লেখার ক্ষেত্রে কিছুটা ডাউট আছে যে ভাইয়ের সম্পত্তি না ওই দাড়িওয়ালার সম্পত্তি, সেটা ঠিক ক্লিয়ার নয়, একটা ভেগ অস্পষ্ট ব্যাপার আছে। তো তার ভাইকে হত্যা করেছিল এবং সম্পত্তি দখল করেছিল, এই জন্য আমি তোমার উপর প্রতিশোধ নেব। আমি শুনেছিলাম তুমি এই হারমিটের কাছে এসেছো, তাই আমি কি করলাম, ওই পথেই, ওই রাস্তাতেই আমি কি করলাম, একটি ঝোপের কাছে লুকিয়েছিলাম। আমি আশা করেছিলাম কি, যে তুমি যখন ফিরবে, ফেরার সময় আমি তোমার উপর অ্যাটাক করব। বাট সন্ধ্যা নেমে এসেছিল, সন্ধ্যা নেমে আসার পরও যখন তুমি আসনি দেখে আমি ওই ঝোপ থেকে বেরিয়ে পড়েছিলাম। আর তোমার বডিগার্ডগুলো, যাদেরকে তুমি পিছনে ফেলে এসেছিলে, তারা আমাকে চিনে ফেলেছিল। অ্যান্ড কি করলো, দে স্ট্যাব মি, তারা কি করলো, আমাকে ছুরি মেরেছিল। আর আই উড হ্যাভ ডাইড, আমি হয়তো মারা যেতাম, ইফ ইউ নট নার্স মি, ইফ ইউ ডিড নট নার্স মি, যদি তুমি আমাকে না নার্স করতে, না সেবা করতে, তাহলে আমি হয়তো মারাই যেতাম। তাহলে আমি তোমাকে মারতে চেয়েছিলাম, বাট তুমি আমার জীবন বাঁচালে। মহাশয়, আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি, আমি যদি বেঁচে থাকি, আর সেটা যদি আপনি চান, মানে আপনি যদি চান আমাকে মেরে দিয়ে ফেলতে পারেন, হত্যা করতে পারেন, কিন্তু যদি আপনি যদি চান আর আমি যদি এটা বেঁচে থাকি, তাহলে আমি আপনার সারা জীবনের চাকর হিসেবে থাকবো। তাই শুধু আমি নয়, I would be the most faithful slave of you. Not only I, but also I would beat my sons. আমি আমার ছেলেদেরকেও বলবো to do the same, একই কাজ করার জন্য, তোমার সেবা করার জন্য। The jar was very happy, যার খুব খুশি হয়েছিল, to have made peace with his enemy, তার শত্রুর সঙ্গে এভাবে একটা বন্ধুত্ব স্থাপন হওয়ার ফলে। যার কি করলো, রিটার্ন হিজ প্রপার্টি, যারও প্রতিজ্ঞা করলো কি, যে সে তার রিটার্ন হিজ প্রপার্টি, তার সম্পত্তিটাকে কি করলো, ফিরিয়ে দিল যার, এবং বললো কি, যে আমি আমার অ্যাটেন্ডেন্ট এবং ডক্টর, ফিজিশিয়ান, আমি আমার ফিজিশিয়ান, আমার ডাক্তারকে পাঠাচ্ছি তোমার সেবা করার জন্য, আমার অ্যাটেন্ডেন্টস মানে চাকর, আমি আমার চাকরকে পাঠাচ্ছি তোমার সেবা করার জন্য। এইভাবে দে বিকাম ফ্রেন্ডস, তারা বন্ধু হয়ে উঠল। এবার কি করলো, যার ওই দাঁড়িওয়ালা লোকটার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো, কার উদ্দেশ্যে, হারমিটের উদ্দেশ্যে। হারমিট কোথায়, আমি শেষবারের মতো যে কথা বলবো, বেরিয়ে পড়লো একটা পর্চ, একটা ঘেরাও, সেখান থেকে যার দেখতে পেল কি, দ্য হারমিট ওয়াজ সোয়িং সিডস, হারমিট বীজ বপন করছিল, ক্রাউচিং অন দ্য গ্রাউন্ড, ঝুঁকে পড়ে। বলছে বেন্ডিং ওভার দ্য নি, হাঁটুর ওপর ভর দিয়ে কি করলো, বীজ বপন করছিল। যার সেখানে গেল, যার সেখানে গিয়ে বলল, গিভ মি দ্য আনসার অফ মাই 3 কোশ্চেন্স, আমার 3টে প্রশ্নের উত্তর দাও। তখন হারমিট বলে ফেললেন, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, তোমাকে ইতিমধ্যেই উত্তর দেওয়া হয়েছে। তখন যার বললেন, হাউ আনসার্ড, কিভাবে উত্তর দিলে, কি কোথায়, কিভাবে উত্তর দিলে আমাকে? তারপর হারমিট ব্যাখ্যা করলেন। এখানে আমরা ওই 3টে প্রশ্নের উত্তর পাবো, আর দুটো সিচুয়েশন, দুটো ঘটনার ক্ষেত্রে ওই উত্তরটা কিভাবে কাজে লেগেছে আমরা সেটা দেখব। তোমাদের টেক্সট বইয়ে যেটা আছে, টেক্সট বই কি আছে, যে দুটো আলাদা আলাদা ঘটনার ক্ষেত্রে
তিনটে প্রশ্নের উত্তর দেওয়ার পর আসল উত্তরটা দেওয়া হয়েছে, কিন্তু আমি বোঝার জন্য, তোমাদের বোঝার জন্য ব্যাপারটাকে একটু আগে বলে নিই। অ্যাকর্ডিং টু দ্য হারমিট, সন্ন্যাসীর কথা অনুসারে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো নাও, বর্তমান বা প্রেজেন্ট। প্রেজেন্ট টাইম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম। বর্তমান সময়টাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ সময়। সব থেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা? প্রেজেন্ট, বর্তমান বা নাও, এখন, বর্তমানটা। কারণ দিস ইজ দ্য টাইম when we have any power। বর্তমানের উপরেই আমাদের কোনো ক্ষমতা থাকে। আমাদের 5 মিনিট পরে, 1 মিনিট পরে ভবিষ্যতে কি হবে আমরা কেউ জানি না। তাই সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো বর্তমান, কারণ এই সময়ই আমাদের হাতে কি থাকে? পাওয়ার থাকে। এই হলো ফার্স্ট কোশ্চেনের উত্তর। গুরুত্বপূর্ণ সময় হলো কোনটা তাহলে? প্রেজেন্ট। গুরুত্বপূর্ণ লোককে, সব থেকে গুরুত্বপূর্ণ লোককে, উত্তর হলো উইথ হুম ইউ আর রাইট নাও। উইথ হুম, যার সঙ্গে ইউ আর, তুমি আছো, রাইট নাও, এখন। তুমি এখন যার সঙ্গে আছো সেই হলো সব থেকে গুরুত্বপূর্ণ লোক, কারণ কেউ জানে না তুমি এরপর অন্য কারোর সঙ্গে কথা বলতে পারবে কিনা, সেটা কেউ জানে না। তাহলে গুরুত্বপূর্ণ লোককে, যার সঙ্গে তুমি আছো। আর গুরুত্বপূর্ণ কাজ কি? গুরুত্বপূর্ণ কাজ হলো টু ডু গুড ফর আদার্স। অন্যের জন্য ভালো কিছু করা হলো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, কারণ ফর দিস অনলি, এই জিনিসটার জন্যই গড হ্যাভ সেন্ট লাইফ টু আস। গড কি করেছে? আমাদেরকে এই জীবন দিয়েছে বা আমাদেরকে এই জীবনে পাঠিয়েছে যে অন্যের জন্য ভালো কিছু করা। তাহলে আমরা 3টে উত্তর পেলাম। কি কি উত্তর? বই থেকে একটু আলাদা। বইয়ে আগে দুটো ঘটনা বলেছে, তারপর উত্তর দিয়েছে, কিন্তু আমি আগে আগে উত্তর দিয়েছি, দেবো, তারপর দুটো ঘটনা বলবো, তাতে লিঙ্ক করতে সুবিধা হবে। তাহলে গুরুত্বপূর্ণ সময় কোনটা? নাও বা প্রেজেন্ট। গুরুত্বপূর্ণ লোককে, উইথ হুম ইউ আর রাইট নাও, যার সঙ্গে তুমি আছো। আর গুরুত্বপূর্ণ কাজ কি? টু ডু গুড ফর আদার্স, অন্যের জন্য ভালো কিছু করা। এবার যার কি করলো, হারমিট কি করলো? ওই উত্তরগুলোকে প্রথম ঘটনার সঙ্গে লিঙ্ক করার চেষ্টা করছে। কি বলছে? গুরুত্বপূর্ণ সময় হলো সেটি যখন কি করছিলে? তুমি আমার জন্য মাটি খনন করছিলে। কেন? তুমি যদি, তাহলে গুরুত্বপূর্ণ সময় কোনটি? যখন তুমি মাটি খনন করছিলে। কারণ তুমি যদি মাটি খনন না করতে, তাহলে তুমি কি করতে? তোমার রাস্তা ধরে ফিরে যেতে। তখন ওই লোকটি তোমাকে অ্যাটাক করত এবং তোমাকে হয়তো হত্যা করত। তখন তুমি অনুশোচনা করতে, কেন আমি চলে গেলাম। তাহলে ওই কাজটা করেছিলেই বলে আজকে তুমি বেঁচে আছো। গুরুত্বপূর্ণ সময় কোনটি? যে প্রেজেন্ট, বর্তমান। তাহলে ওই সময় যখন তুমি মাটি খনন করছিলে, ওটাই ছিল গুরুত্বপূর্ণ সময়। কেন? এটা হলো ফার্স্ট কোশ্চেন। না হলে তুমি কি করতে? যদি চলে যেতে, তোমাকে হয়তো হত্যা করে ফেলতো, তাহলে তুমি অনুশোচনা করতে। আচ্ছা, গুরুত্বপূর্ণ লোককে, গুরুত্বপূর্ণ লোক ছিল আমি হারমিট, আমি সন্ন্যাসী। কারণ আমার জন্য যদি তুমি না করুণা করতে, তাহলে তুমি যাত্রাপথে তোমাকে কি করতে হতো? ওই দাড়িওয়ালা লোকটি হত্যা করে ফেলতো, দাড়ির লোকটি তোমাকে হত্যা করে দিত। তখন তুমি ওর সঙ্গে বন্ধুত্ব স্থাপন আর হতো না। তাহলে গুরুত্বপূর্ণ লোককে, গুরুত্বপূর্ণ লোক ছিলাম আমি সন্ন্যাসী, কারণ তুমি আমার সঙ্গেই ছিলে। তাহলে আমার সঙ্গে তুমি ছিলে, তাই আমি ছিলাম গুরুত্বপূর্ণ লোক। আর আমার জন্য যে ওই মাটি খনন করেছো, ওটাই হলো গুরুত্বপূর্ণ কাজ, ওটাই হলো গুরুত্বপূর্ণ কাজ। তাহলে গুরুত্বপূর্ণ সময় কোনটি? যখন তুমি মাটি খনন করছিলে। গুরুত্বপূর্ণ লোককে, আমি হারমিট, আমি সন্ন্যাসী হলাম গুরুত্বপূর্ণ লোক। আর গুরুত্বপূর্ণ কাজ কি? আমার জন্য যে মাটি খনন করছিল, এটা হলো গুরুত্বপূর্ণ কাজ। তাহলে এটা হলো প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা কি? দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় কোনটি? when you were nursing the bearded man, যখন তুমি ওই লোকটির সেবা করছিলে। কারণ তুমি যদি সেবা না করতে, ওই লোকটি মারা যেত, তাহলে তোমার ওর সঙ্গে বন্ধুত্ব স্থাপন হতো না। তাহলে গুরুত্বপূর্ণ সময় কোনটি? যখন তুমি ওকে সেবা করছিলে। আর গুরুত্বপূর্ণ লোককে, ওই দাড়িওয়ালা লোকটি ছিল গুরুত্বপূর্ণ লোক। আর গুরুত্বপূর্ণ কাজ কি? ওর জন্য যে সেবা করাটা, ওটাই ছিল সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে গুরুত্বপূর্ণ দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় কোনটি? যখন তুমি সেবা করছিলে। আর
গুরুত্বপূর্ণ লোককে, ওই দাড়িওয়ালা লোকটি ছিল গুরুত্বপূর্ণ লোক, আর গুরুত্বপূর্ণ কাজ কি, ওই দাড়িওয়ালা লোকটির জন্য যে সেবা করছিলে ওটাই ছিল গুরুত্বপূর্ণ কাজ। তো এইভাবে গল্পটি এখানেই শেষ হয়। এখানেই দেখো আমরা শর্ট স্টোরির ফিচার্স। এরপর কি হলো, জার কি করলো, হারমিট কি করলো, আমাদের মনে প্রশ্ন জেগে যায়। তো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার স্টোরি থ্রি কোশ্চেন্স। এটি হলো আমাদের গল্প থ্রি কোশ্চেন্স। যেহেতু জারের মাথায় 3টে প্রশ্ন এসেছিল, সেই থ্রি কোশ্চেন্স নিয়ে গল্পটি কেন্দ্রীভূত হয়েছে, তাই গল্পটির টাইটেল হলো থ্রি কোশ্চেন্স। আজকে আমরা এইভাবে এখন আমরা আলোচনা করলাম গল্পের পয়েন্টসগুলো কিভাবে সহজে মনে রাখা যায়। এরপর আমরা টেক্সট রিডিং করব। থ্যাংক ইউ।